আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানালো নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। সঠিক সময় নির্বাচন না হলে মার্শাল ল হবে, মাহমুদুর রহমান মান্না। চবির ভর্তিযুদ্ধ শুরু, আসন প্রতি লড়ছেন ৫৫ শিক্ষার্থী। যশোরে শেখ পরিবারের নামে থাকা ৪ স্থাপনা ও ১ ইনস্টিটিউটের নাম পরিবর্তন। পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরেও হামলা চালায় ছাত্রলীগ। শরীয়তপুরের ডাকাতের গুলিতে আহত ৯, গণপিটুনিতে ২ ডাকাত নিহত। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ৯৬ অভিবাসী গ্রেফতার। পাওনা টাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। প্রথম রমজানে বৃষ্টির আভাস, আজ যেমন থাকবে আবহাওয়া। ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা, চুক্তি স্বাক্ষর ছাড়াই ফিরে গেলেন জেলেনস্কি। এবং এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব আল হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানা যাবে আজ। এ নিয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ শনিবার ১ মার্চ সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। এ সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। এটি পরিচালনার দায়িত্বে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। কমিটির সদস্য সংখ্যা ১৭ জন। গত বছর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল রোববার প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয় আরও ১৮,৩৩,০০০ ভোটার। এতে সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২,৩৭,০০,০০০। আপত্তির শুনানি শেষে আসছে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আল-আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। বর্ডার গার্ড অব বাংলাদেশের বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আল-আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের উপরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরা কারবারির সন্দেহে গুলি করে। এতে আল-আমিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনো হস্তান্তর করা হয়নি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ২০ দিনে ১৫০০ মানুষ মেরেও পালিয়েছে। সেখান থেকে এদেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন জনগণের সেবক, অথচ বাংলাদেশের থানা পুলিশ এখনো টাকা ছাড়া মামলা নেয় না। তিনি আরো বলেন, ২১শে ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জের শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হলো। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪ থেকে ৫ জন আসামির নাম থানার ওসি কেটে দিতে বলে। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না। এই হুঙ্কারের কারণে আমার বাড়ি শিবগঞ্জ, তাই আমি শিবগঞ্জে এসেছি। আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে। তিনি আরো বলেন, শিবগঞ্জ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি বিএনপি দলীয় নেতাদের সঙ্গে বসে সমঝোতা করার পরামর্শ প্রদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৫৫ জন। মোট আসন সংখ্যা ৪,৯২৬। শনিবার সকাল ১১টা ১৫ শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১২টা ১৫। এবছর তৃতীয়বারের মতো চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ পরিবারের নামে থাকা 4টি স্থাপনা ও একটি ইনস্টিটিউটের নাম পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের 105তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে নতুন নাম আহ্বান করে ও পরবর্তীতে জবিপ্রবির 105তম বোর্ড সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন করা হয়। জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমনে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরেও ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা হামলায় অংশ নিয়েছিল, যার সূত্রপাত হয়েছিল গত বছর 15 জুলাই ঢাকা থেকে। পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরে যারা ছাত্র জনতার উপর হামলায় অংশ নিয়েছিল তাদের তালিকা করেছে পুলিশ সদর দপ্তর। তাদের ধরতে পুলিশের অভিযানও চলছে, পাশাপাশি চলছে ফুটেজ বিশ্লেষণ। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর বিপুল পরিমাণ ফুটেজ পেয়েছে নানা সূত্র থেকে। সেই সব ফুটেজেই সাক্ষ্য দিচ্ছে ছাত্র জনতার আন্দোলন দমনে কিভাবে নির্বিচারে গুলি করা হয়েছে। মাদারীপুর শরীয়তপুর 2 জেলার সীমানায় খোয়াজপুর টেকেরহাটি বন্দরে ডাকাতি করার সময় স্থানীয়দের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষ হয়েছে। এতে ডাকাতদের ছোড়াগুলিতে 2 জেলায় অন্তত 9 জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে পালানোর সময় 7 জন ডাকাতকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। মাদারীপুর শরীয়তপুর সীমান্তবর্তী কীর্তিনাশা নদীতে বালকেহেরি ডাকাতির অভিযোগে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। এর আগে ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে 9 জন গুলিবিদ্ধ হন। পরে গুলিতে আহত শ্রমিকদের ও পিটুনিতে আহত 5 ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত 8:30টায় মাদারীপুরের কালকিনি ও রাত 11টার দিকে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অন্তত 96 অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার ভোরে দেশটির সেলেঙ্গার রাজ্যের কাজেয়াংয়ের একটি অভিবাসী বসতিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের মধ্যে অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। জেআইএম এর মহাপরিচালক দাতুক জাকারিয়া সবার এক বিবৃতিতে বলেছেন, অভিযানে তার দল কাজাং এর আশেপাশে একটি এনফোর্সমেন্ট অপারেশন 96 জন অবৈধ অভিবাসীকে সফলভাবে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক। ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার রয়েরা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সাথে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধে চলে আসছিল। শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ থেকে আগামী 2 দিন দেশের কয়েকটি বিভাগে হালকা বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে আলোচনা ও খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষর করতে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় এ বৈঠক। এ সময় ট্রাম্প জেলেনস্কিকে বলেন, হয় আপনি চুক্তি করবেন, নইলে আমরা এর থেকে বেরিয়ে যাচ্ছি। এদিকে কোনো প্রকার চুক্তি স্বাক্ষর করা ছাড়াই ফিরে গেলেন জেলেনস্কি। বৈঠকের পর সামাজিক মাধ্যমে ট্রাম্পও এরকম আভাস দেন যে প্রস্তাবিত চুক্তিটি হচ্ছে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজাটা একরকম বন্ধই হয়ে গেছে। দেশে ফিরতে পারেননি বিদায়ী টেস্ট খেলতেও। কদিন আগে আসন্ন ডিপিএল এ খেলার জন্য নাম জমা দিলেও পরে বিতর্কের মুখে নিজের নাম সরিয়ে নেন
সাকিব। এবার জানা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার। অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ার লিজেন্ডস লিগ টি-20-তে দেখা যাবে সাকিবকে। আর সেখানে সাকিব লড়বেন বাংলাদেশের বিপক্ষে। আগামী 10 মার্চে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।